সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিফ হাসান আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। সুবক্তা আছেন ওয়াকার চৌধুরী, যিনি এমডি এবং সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ওয়াকার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। জামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়াকার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যে দেশের অর্থনীতির যে অবস্থা, এখন অনেকেই অর্থনীতিবিদ যারা, জামাল ভাইও একসময় বলতেন, হয়তো এখন তিনি বলতে পারবেন কিনা আমি জানি না, যে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী আপনি দেখেছেন যে বাজেটে তিনি এগুলো বলেছেন, এবং রেমিটেন্সের যে সমস্যা আছে কিংবা এক্সপোর্টের যে গ্রোথটা আশানুরূপ হচ্ছে না, তার চেয়েও এখন বেশি সমস্যা সবাই বলছেন যে ব্যাংকিং সেক্টরের। তো আপনার কি মনে হয়, আপনি তো এই সেক্টরের সাথে সরাসরি সম্পৃক্ত, আপনার ধারণাটা কি, এই যে সমস্যাগুলো আছে সেগুলো কেন আছে এবং সেগুলো উত্তরণের উপায়টা কি? ফার্স্ট অফ অল, যে মেইন আমি যদি দেখি এনপিএল ইজ, স্পেশালি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে এনপিএল ইজ কোয়াইট অ্যালার্মিং। কিন্তু আমরা দেখেছি যে গত 2 বছর আগেও কিন্তু আপনার সরকার কিন্তু হ্যাড টু পাম্প ইন ক্যাপিটাল ইনটু অল দি আপনার স্টেট ওন ব্যাংকস। তারপরে দেখছি আপনার সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এদের বিডিবিএল সম্বন্ধে আজকাল রিপোর্টে আসছে। বেসিক্যালি হলো যে সদিচ্ছা ফ্রম দ্য বোর্ড টু ম্যানেজমেন্ট লেভেল থেকে। এবং ব্যাংকিং আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা আপনি যদি চিন্তা করে দেন, এটা ইটস নট আ রোবোটিক্স। কিন্তু চালানোটা আপনার ইচ্ছা থাকতে হবে, একটা অপারেশনাল একটা স্ট্রাকচার থাকতে হবে, এবং ওই হিসাবে আপনার ম্যানেজমেন্টটাকে আপনাকে ওই ফলো আপ করতে হবে ওইভাবে। কিন্তু আমি যদি আইন না মানি, আমি যদি সুবিধা দেওয়ার জন্য, রিসেন্টলি দেখেছি আমরা আমি এই চ্যানেলেও বলেছি যে যে কোনো একটা গ্রুপ ব্যাংক থেকে লোন নিয়ে অন্য ব্যাংকের শেয়ার কিনছে, ওনারশিপ দিচ্ছে, উইচ ইজ রিডিকুলাস কিন্তু, অ্যান্ড দিস ইজ ভেরি অ্যালার্মিং। তারপর দেখছি যে আপনার এবং ওই আমরা যদি আজকাল দেখি যে যে এনপিএলে যদি যান, যারা বড়োইং, কিন্তু সমস্যা কিন্তু ওই একটা সার্টেন ক্লাস্টারে, কিন্তু সেখানে সরকারের কিন্তু একটা সদিচ্ছার অভাব আছে। কিন্তু এই জায়গায় আমি একটু জামাল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনারা নতুন যারা বাংলাদেশ ব্যাংকে এসেছেন, দায়িত্ব নিয়েছেন, আপনারা বেশ কাজ করছেন এবং আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, কিন্তু ওয়াকার ভাই যে কথাটা বললেন এটি কিন্তু এখন বের হচ্ছে। আগে যেগুলো বড় বড় স্ক্যাম যেগুলো আছে, এখন নতুন নতুন ব্যাংকের ব্যাপারে বের হচ্ছে। তা আপনারা এই ব্যাপারে সজাগ কিনা, আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? দেখেন, আপনার সেন্ট্রাল ব্যাংকের যে রুলস রেগুলেশন, এগুলো তৈরি করা হয় আপনার ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, বাজেল থেকে বড় করে, এবং তাদের যে রিকোয়ারমেন্ট, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত এজেন্সিগুলোর যে রেকমেন্ডেশন, এবং ইন্টারন্যাশনাল ব্যাংক সেটেলমেন্ট যেটা, সেটা আপনার সেইখানে যে নিয়মকানুনগুলো বানানো হয় সেটাকে ফলো করা হয়। ফলো করার জন্য টু দি এক্সটেন্ট বাংলাদেশ ইকোনমি ক্যান অ্যাফোর্ড, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আমাদের এই রুলস রেগুলেশনগুলো BRPD থেকে এগুলো করার পরে আপনার এটা হলো একটা সাইড, এরা হলো রেগুলেটর। আবার উইদিন দি ব্যাংক ইটসেলফ তার নিজস্ব আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আছে, তার ইন্টারনাল অপারেটিং প্রসিডিউর আছে, তার রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, তার বোর্ড অডিট কমিটি আছে, তারপর IT কমিটি আছে, HR কমিটি আছে, এবং ওভারঅল তার স্ট্যান্ডিং কমিটি আছে। এবং এই যে কমিটিগুলো প্রত্যেকের টার্মস অ্যান্ড রেফারেন্সগুলো কিন্তু টাইম টু টাইম এগুলোকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে এটা মনিটর করা হয় এবং এটাকে আপডেট করা হয়। সেই ক্ষেত্রে আপনার এই নিয়মকানুনগুলো কিন্তু ওই বোর্ডের যারা রেসপেক্টিভ গেট কিপার আছে, আপনি যদি গেট কিপাররা রাইটলি কাজ করে, একদম ব্যাংকের যে বোর্ডটা আছে এটা তো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইনের রুলস রেগুলেশন এগুলো অনুযায়ী পড়বে, প্লাস বাংলাদেশ ব্যাংকের যে এডিশনাল যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়, সেগুলা কমপ্লাই করে যে সিদ্ধান্তগুলো বোর্ডে নেওয়া হয় সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। এবং এখানে যদি কেউ মনে করেন আপনার যে বেনামা লোন নিল, এটা বাইর করতে তো অনেক সময় লাগবে, এবং ওই ব্যাংকের বোর্ডে যদি আপনার
রাইট ডিউ ডিলিজেন্স না করে যদি আপনার এগুলোকে পাস করা হয়, তাহলে আপনার এখানে তো প্রবলেম হবেই। আপনি দেখতেছেন যে একটা লোন প্রপোজাল পার হইতে আপনার তার বিজনেস ফোরকাস্ট, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি, মার্কেটিং ফিজিবিলিটি এবং প্রতিটা বিষয়ে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। সেগুলো যদি সে কভার করি এই লোনটা পাস করে যে উপরের দিকে নেয়, এবং একটা সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আপনি যদি আপনার একটা বড়োয়ারকে এর থেকে বেশি টাকা দিতেছেন, তার যে সেন্ট্রাল ব্যাংকের লিমিট এর বাইরে যদি না দিতে পারবেন না আপনি, তখন আপনি কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে এটা পাঠাতে হয়। তারা এটা রিভিউ করে, তারা এটাকে আপনার চেক করে দেখে। অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল ইন্টারেস্ট, যেমন আপনি ভাই যেটা বললেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু সৃষ্টি হয়েছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে, এবং এটা আগে কিন্তু আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল না। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটা করা হয়েছে কিন্তু রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য। রাষ্ট্রের পক্ষে কাজ করার, আপনি যে জায়গায় ছিলেন একটু বোর্ডের কথা, যে বিভিন্ন কমিটির কথা, আমি একটু ওয়াকার ভাই আসতে চাই যে দেখা যায় এক্সিকিউটিভ কমিটি, আমি তো আইন আছে, কমিটিজ আছে, সব কিছুই আছে, কিন্তু আইনের প্রয়োগটাই বড় জিনিস। এবং আমাদের সদিচ্ছাটা স্টার্টিং ফ্রম দি কমিটি লেভেল, অ্যাট দ্য ম্যানেজমেন্ট বোর্ড লেভেলে টু দি ভেরি টপ। হ্যাঁ, ওইটা যদি আমরা যদি ওই আইনের প্রয়োগটা যদি না করি, সেখানে কিন্তু সমস্যাটা হচ্ছে কিন্তু, এবং এইটাই কিন্তু মেইন সমস্যা। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে মানে বাংলাদেশের জন্য অনেক পজিটিভ জিনিস ছিল, আপনার ফুয়েল প্রাইস, ফুডের প্রাইস, অনেক কিছু পজিটিভ ছিল, কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু এখন সরে আসছি। ইন্টারন্যাশনাল মার্কেট যদি আপনি কম্পেয়ার করেন, দেখবেন যে একটু যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ ছিল সেটি হয়তো নেই। তো চ্যালেঞ্জগুলো সামনে তো আরও বেশি। আপনার যদি এই ব্যাপারে মূল্যায়ন থাকে এবং কোনো পরামর্শ থাকে। দেখুন, আপনার আমাদের ফর লাস্ট 20-25 ইয়ার্স বাংলাদেশ ইজ এ গ্রোথ স্টোরি। কিন্তু হ্যাঁ, এখন it is a known fact that we are one of the force of Asian upcoming countries. We are one of the Asian tigers. There is no doubt about that. আপনার industry, the GDP is growing by 6.5. এখন আমরা 7% ট্র্যাজেক্টরিতে চলে যাচ্ছি। একটা জায়গাতে আমি যেটাতে খুব আমার অ্যালার্মিং লাগে, আমাদের যেটা হচ্ছে যে এই উন্নয়নের ক্ষেত্রে আমরা আগে ধরেন আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমাদের ধরেন যে সুবিধা যেগুলি ছিল, যেগুলো ছিল আপনাদের লং টার্ম লোনটা ছিল লেস দেন 1%, আপনার টেনর ছিল 70 to 80 years। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সফট লোন নেওয়া যাচ্ছে আমরা, যেটা আপনার 2.5-3% দেখছি, and the tenor is 15 to 20 years. যে cost of the economic growth যেটা আমাদের এখানে, যে there is due to corruption বলেন, যেটা আমরা তো আছি, স্বীকার করছি। সেই একটা রিপোর্টে দেখছিলাম যে হাইওয়েতে আমাদের কস্ট হচ্ছে যে 90 crore পার কিলোমিটার, যেখানে চায়নাতে হলো 13 কোটি টাকা, 10 কোটি, ইন্ডিয়াতে 13 কোটি, অ্যান্ড ইভেন জার্মানিতে 28 কোটি টাকা। তো এই আপনি যদি দেখেন, আমি জাস্ট একটা হিসাব দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, সেখানে আমাদের যে নিশ্চয়ই একটা এখানে এত বেশি হচ্ছে কেন, গোয়িং সামওয়্যার এলস। এইখানে যদি সুশাসনের অভাব, কর্পোরেট গভর্নেন্সের অভাব। তো এই যে আমরা যে এই উন্নয়নের যে একটা উন্নয়ন হচ্ছে, মানে এটা একটা লোড দিয়ে দিচ্ছে আমাদের ফিউচার জেনারেশনের উপরে। সেই জিনিসটা আমরা দেখেন যে আজকে আমরা কথা বলছি গ্রিস নিয়ে, আমরা কথা বলছি স্পেন নিয়ে, আমরা কথা বলছি ইটালি নিয়ে। সো এই জিনিসগুলি আমরা গভর্নমেন্টের হলো যে 7 to 8% বা 9% যদি ট্র্যাজেক্টরিতে চলে যাই, তখন আপনার আপনার এটা আমাদেরকে অথবা হিট করবে না। বাট রিজন ইজ আমরা যাবো কিনা। গার্মেন্টস দেখেন, গার্মেন্টসের রেমিটেন্স গার্মেন্টসের এক্সপোর্ট হ্যাজ ফলেন কিন্তু বিকজ অফ অন্যান্য কান্ট্রি লাইক আগে আপনার দেখেন পাকিস্তানে কেউ যেত না, এখন পাকিস্তানের কস্ট অফ প্রোডাকশন ইজ লেস দেন আস। ইন্ডিয়াতে ওভেনে তো দে ওয়ার অলওয়েজ স্ট্রং। হ্যাঁ, আমরা এখন দেখছি শ্রীলঙ্কা, ইভেন দেখছি আফ্রিকান কান্ট্রিগুলি চলে আসছে রিসেন্টলি। এই আমাদের কম্পিটিশন বেড়ে যাচ্ছে আসলে। আপনি অর্থনীতিবিদ, আপনার অর্থনীতি সমিতি অনেক বিশ্লেষণ করেন, বাজেটের আগেও আপনারা পাশ হওয়ার আগে আপনারা সংবাদ সম্মেলন করেছেন।
যে সমস্যাগুলো ওয়াকার ভাই বললেন, এই সমস্যাগুলো তো আপনারাও চিহ্নিত করেছেন, পাশাপাশি আরও কিছু সমস্যা আছে, কিন্তু সমাধান তো দেখছি না। যে সুশাসন, যে ওয়াকার ভাই যে তথ্যটা দিলেন, যে পার কিলোমিটার হাইওয়ে করতে যে খরচ, এটা তো সব ক্ষেত্রেই আমরা দেখছি। তাহলে এর আপনার জিওগ্রাফি দেখতে হবে। এটা আমি জানি না, আই এম নট ইঞ্জিনিয়ার, কিন্তু ওয়ান থিং ইজ দ্যাট যে কনস্ট্রাকশনের রাস্তা কনস্ট্রাকশনের যেই মানে ইনফরমেশনটা উনি দিলেন, সেটা এখন এটা কি বাংলাদেশের জিওগ্রাফির মতন জায়গার সাথে যে বাংলাদেশের সাথে তুলনা করতে হবে? সেখানে এখন জানেন পাকিস্তানের যে মানে আপনার পানির ভিতর দিয়া আপনার 14-15 হাত, যেমন আপনার মাতার বাড়িতে আমরা যে করতেছি, যে পাওয়ার প্ল্যান্ট কোলবেজ, 8 মিটার আপনার পানি যে উঠাইয়া আপনার পানি করতেছে, মানে মাটি দিয়ে ভরাট করে তারপরে প্ল্যান্ট বসাবে, সেক্ষেত্রে কষ্ট বেশি হবে। এখন আপনার ধরেন যে সিলেটের হাওরের উপর দিয়ে যদি আপনি রাস্তা করে নিয়ে যান, তাহলে এটার কস্ট বেশি হবে। সে আমার মানে আমি অ্যাকাউন্টেন্ট, অ্যাভারেজ কস্টে, কিন্তু সেখানে ইন এডিশন তো মানে যেটা মানে কারাপশান মালপ্র্যাকটিস যেগুলো বলতেছেন, সেগুলো ছাড়াও আরও কারণ আছে। সেগুলো যদি হয় তাহলে হয়তো ধরেন এখানে মিনিমাইজ করা সম্ভব। সেটা যদি করে থাকে তাহলে গভর্নেন্স থাকলে অটোমেটিক্যালি এটা কমে আসবে। মানে ফিজিক্যালি আপনার ইমপ্লিমেন্টেশন, আপনি একটা চরের উপরে যেমন চলন বিলের উপর দিয়ে রাস্তা নিয়ে গেছেন, এটার যদি আমি যদি বলতাম যে আমি যদি ওই সময় কোনো দায়িত্বে থাকতাম, আমি বলতাম যে এটাকে ব্রিজ করো। কেন? এটাতে প্রাকৃতিক যে বৈচিত্র্য, যে করে জীব বৈচিত্র্য পুরো ধ্বংস করে দিছে। এই রাস্তাটা করছে যে কারণে এখন ওইটা চলন বিলে এখন কোনো পানি নেই। ওয়াই? বিকজ আপনি নিজের হাতে এটাকে ডেস্ট্রয় করছেন, এর ভিতর দিয়ে রাস্তা নিয়ে গেছেন। এখন যদি মানে সুনামগঞ্জের বিলের উপর দিয়ে আপনি রাস্তা করেন, তাহলে এই বিল কি থাকবে নাকি? এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এগুলো আমাদের মেথোডোলজি চেঞ্জ করতে হবে। সেটা মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে উনি যে কথাটা বলছে যে কস্ট কমানোর জন্য আমি কোন চিপার মেথডে যাব এবং টেকনিক্যালি ফিজিবল এবং ন্যাচারালি এটা আমি পুরান জিনিসটাকে মেনটেন করে রাখতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের এইসব চিন্তা ভাবনা করা উচিত। এখানে একটা জাস্ট অ্যাড করার জন্য, এই যে ইনভেস্টমেন্টগুলি হচ্ছে, আমরা কিন্তু তাকিয়ে আছি বাইরের ইনভেস্টমেন্টের জন্য। আমাদের এখন দরকার ক্যাপিটাল মার্কেটটিকে আর একটু স্ট্রেংথেন করা। ক্যাপিটাল মার্কেট শুড বি দি ড্রাইভিং ফোর্স অফ দ্য ইকোনমি, নট দি আপনার কমার্শিয়াল ব্যাংকিং। সো সেখানে আমাদের এখন এই রিস্ট্রাকচারিং করা উচিত, আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনা উচিত। এখনই আমার মনে হয় না ডেরিভেটিভ আমরা এখন ওই দিকে যাই নাই, আমাদের স্ট্রাকচার ইজ নট দেয়ার, বাট উই ক্যান রেজ দিস আপনার প্রজেক্ট এক্সপেন্সেস থ্রু আপনার প্রোডাক্ট লাইক আপনার বন্ড, তারপর আপনার কমার্শিয়াল পেপার, তারপর আছে আপনার ইভেন উইথ মিউচুয়াল ফান্ডস। সো যেইসব জিনিস এবং আপনার শেয়ার, আপনার নতুন নতুন কোম্পানিগুলিকে উদ্বুদ্ধ করে নিয়ে আসা, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে নিয়ে আসা। আমাদের দেখেন ক্যাপিটাল মার্কেট ইজ ওনলি 16% অফ আওয়ার জিডিপি, ইজ নট আ ফ্যাক্টর। যেখানে আপনি দেখেন ইভেন যে পার্শ্ববর্তী ভারত দেখি, এটা এখন 65%। আমেরিকা, আমি যদি বড় বড় দেশের দিকে তাকাই, আমেরিকা, সেখানে মোর দেন 200%। সো ওই ধরনের এই ইনোভেটিভ ইয়েটা আমাদের নিয়ে আসা উচিত, কিন্তু এখনো সময়ের দাবি চলে আসছে। একদম শেষ পর্যন্ত অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেমন আপনার ইটস এ ব্যাংক বেসড ইকোনমি। ব্যাংকের উপরে ডিপেন্ড করলে তো ব্যাংকের অবস্থা এরকম খারাপ হবে। কিছু যারা নীতি নির্ধারক তারা তো এটাই মনে করছেন যে ব্যাংক দিয়েই সম্ভব। সরকার যারা সরকার চালাইতেছে পলিটিশিয়ান, আবার এটা উনার যে ইমপ্লিমেন্ট করতেছে যারা, উনারা যে ব্যুরোক্রেসি থেকে আসে, উনারা কিন্তু আপনার যে সরকার এখন কিন্তু কমান্ড ইকোনমিতে নাই, মার্কেট ইকোনমিতে আছে। সেখানে মার্কেট ইকোনমি চালানোর জন্য আপনি যদি কমান্ড ইকোনমির লোক দিয়ে চালান, তাহলে এটা হবে না। এখন সেক্ষেত্রে তাদের সে এক্সপোজার নাই। এখন ধরেন আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যেটা বললেন উনি, এটাকে অল্টারনেটিভ ব্যবহার, যেমন কমিউনিস্ট দেশে রাষ্ট্র খরচ ডেভেলপমেন্ট ওয়ার্ক করে, আবার বাজার অর্থনীতির দেশে কিন্তু রাষ্ট্র করে না, বাজার ঠিক করে। সেখানে ইকুইটি মার্কেট, বন্ড মার্কেট এবং আদার ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্টগুলো অল্টারনেটিভ বিভিন্ন থাকে, যে যার সুবিধা মতন ওটা সে অ্যাভেল করে। আমাদের এখানে তো এগুলো ডেভেলপ করে নাই। আমি অনারেবল ফাইন্যান্স মিনিস্টারের সুর ধরে বলতে চাচ্ছি যে সরকার বা পলিসি মেকাররা পলিসি রিফর্ম আনবে, ড্রাফট করবে, বাট দ্য ইনভেস্টমেন্ট হ্যাজ টু কাম ফ্রম দি প্রাইভেট সেক্টর। এবং ওই ইনভেস্টমেন্টকে আনার জন্য আমাদের এই রিফর্মগুলি দরকার, এখনই দরকার। এই ক্যাপিটাল মার্কেট রিফর্ম is অ্যাবসলিউট নেসেসিটি।
ওয়াকার ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আগামীকাল আপনারা দেখতে পারবেন দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।